নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। জলপাইগুড়ি শহরের এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তাল জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া। সেন্টারের মালিকের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ নিয়ে পথ অবরোধে সামিল মৃতের পরিবার পরিজন। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পূজা এবছর 515 বছরে পদার্পণ করল। আজ মনসা পূজার সাথে সাথে কাঠামো পূজার মাধ্যমে শুরু হলো রাজবাড়ির দুর্গা পূজার সূচনা। জন্মাষ্টমীকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের মন্দিরগুলো জমজমাট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বেড়েছে। অত্যন্ত ধুমধামের সাথে শনিবার রাতে জলপাইগুড়ির বিভিন্ন শ্রীকৃষ্ণের মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয়ে গেল জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীকে কেন্দ্র করেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। রাত বাড়ার সাথে সাথেই সাধারণ মানুষের ভিড় জমে। জন্মাষ্টমী পুজো দেখতে রাতেই অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। সাথে বিভিন্ন মন্দিরগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মের দিবসকে সুন্দরভাবে পালন করা হয়। ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তাল জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ার এক ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত 28 বছরের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সেখানকারই একটি কক্ষে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই কর্মী। তাদের দাবি, এই মানসিক চাপই যুবককে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার। অন্যদিকে ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন রাতে মৃত কর্মীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাকিমপাড়ার ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। এ নিয়ে সাংবাদিকরা কেন্দ্রটির সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় তালা ঝুলছে সেন্টারের গেটে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মানসিক নির্যাতনের অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটা হয়েছে যে পরে যে আপনার মামার ছেলে অ্যারেস্ট করব বলে না, ওকে অ্যারেস্ট করুন, মিঠু বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। কেন? তাহলে কত পাবেন? ছেলে পাবে, আর খুঁজে পাবো ছেলেকে। ছেলে পাবো, ছেলে পাবো না, ছেলে কিসে পাবো? ছেলে পাবো, ঘটনাটা পাবো। ঘটনা পাবো। আপনি কে হয় আপনার? মা আমার ছেলে বাসা বাড়িতে উনি কাজ করে, ওর ছেলেটা সংসার চালায়। ওকে এখন কি হবে ওর সংসারে? তারপরে মিঠু বিশ্বাসের সাথে এফআইআর চলে, মিঠু বিশ্বাসের সাথে চলে। মাঝে মধ্যে কাজে ওকে ব্ল্যাকমেল করতো। ও তার জন্য কি করতো, ওষুধের দোকান থেকে এসে ট্যাবলেট খেয়ে নিত, খেয়ে নিয়ে শেষ হয়ে যেত। লাস্টে আজকে হচ্ছে এমনভাবে কোনো কথা বলছে যে ও হচ্ছে হ্যাং হচ্ছে। আপনার ছেলে কি সুসাইড করেছে? হ্যাঁ, সুসাইড করেছে। মিঠু বিশ্বাসকে, ডক্টরকে। সে ডক্টর স্টে ডায়াগনোসিস, এত স্টাফ সত্ত্বেও হচ্ছে কি করে করলো? ডাক্তার একবার নার্স দেখলো, নার্স দেখে নিয়ে হচ্ছে সোজা পাঠিয়ে চলে গেছে। একটা মিনিমাম উনি মানবিকতা খাতিরও দেখায়নি। বাড়িতে যদি কেউ 6 মাস যদি একটা মানুষ চাকরি করে, পুরনো স্টাফ আর হচ্ছে বিশ্বাসী হচ্ছে ছেলে, উনি হাতটা দেখলো, দেখে বলে দিল যে তোমরা নিয়ে যাও। উনার তো একটা ডিউটি পড়ে, তো এত পুরনো স্টাফ, উনার তো একটা মোরাল ডিউটি ছিল। টোটাল অ্যারেস্ট করুন। আমরা চাই এর সঠিক বিচার হোক এবং প্রপার ইনভেস্টিগেশন হোক। এটা আমরা চাই, এটা আমাদের দাবি। এবং আপনাদের মারফতে যাতে ডাক্তারবাবু এবং ডক্টর কমলেশ বিশ্বাস, ডাক্তার বিশ্বাস এবং তার ওয়াইফ এবং রজত ভট্টাচার্য, তাদের কানে যাতে আপনাদের মারফতে যায় ব্যাপার কথাটা। আমরা এর প্রপার ইনভেস্টিগেশন চাই। হ্যাঁ, একটা ইয়াং ছেলে, মাত্র 28 বছর বয়স, দীর্ঘদিন ধরে জবের থেকে পলিক্লিনিক এই যে ডক্টর কেয়ার। জলপাইগুড়ির রাজবাড়ির মনসা পুজো এ বছর 515 বছরে পদার্পণ করলো। আজ থেকে শুরু হলো পুজো, চলবে 7 দিন। সাথে চলবে মেলা ও বিশ্বহরির পালাগান।
জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পূজা এবার 515 বছরে পদার্পণ করলো। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিশ্বহরির 3 দিন গান, সাথে থাকবে 7 দিনের মেলা। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পূজা আজ সকালে সম্পন্ন হয়। 515তম বছরে পদার্পণ করলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পূজা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে দর্শনার্থীরা এই রাজবাড়ির মেলাতে অংশগ্রহণ করে থাকে এবং আনন্দ উপভোগ করে। কোচবিহারের রাসমেলাতে যেমন ভিড় হয়, তেমনি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পূজাতেও তেমনই ভিড় হয়ে থাকে। এই পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজবাড়ির সদস্যরা উপস্থিত হয়ে পূজা দেখেন। রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো, 515তম বর্ষ মনসা পুজো। এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তির দিন পুজো হয়। ইংরাজি 17 আগস্ট থেকে 17, 18, 19 3 দিন পুজো হয় এবং এই পুজোকে কেন্দ্র করে যে মেলা হয় সেই মেলা 23 তারিখ অবধি মেলা হবে এবং এই পুজোতে বহু দূর থেকে লোক আসে পূজা দেয় এবং এখানে মাকে আমিষ ভোগ দিয়ে নিবেদন করা হয় এবং ভক্তগণরা পুজো দেন এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে। সেই মেলাতে উত্তরবঙ্গ তথা আমাদের পাশে মায়াপুর এবং নবদ্বীপ, কৃষ্ণনগর, তাছাড়াও পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকে এখানে প্রচুর দোকানদাররা এখানে মেলায় দোকান নিয়ে আসেন। কততম বছরে বললো ম্যাডাম? 500। এবার 515 বছর উপরেই আমাদের মনসা পূজা তাই ধরা হয়। 515 বছরের হয়তো উপরেই হবে। এবার তো 515 বছর। ঠিক ঠিক আছে। বলছি ম্যাডাম কি ভোগ আজকে প্রথম আজ প্রথম পুজোয় যেমন আমাদের তো মাছ ভোগই হয়, আগাগোড়াই আমাদের মনসা পুজো, দুর্গা পুজো মাছ ভোগই হয়। তো আছে আর মাছ, চিংড়ি মাছ আর সাথে সবজি, ডাল, ভাত, এইসব দিয়েই মাকে আছে ভোগ দেওয়া। হ্যাঁ, এক এক দিন এক এক রকমের মাছ বা পোলাও এসব দিয়ে মাকে ভোগ দেওয়া। সবাই তো একই সময় আসতে পারে না, কেউ আসেন, কেউ আবার পরের পুজোতে আসেন বা কেউ দুর্গা পুজোতে আসেন। সবার তো একসাথে হয় না, বিশেষ করে এই করোনার পর থেকে এই জিনিসটা বেড়ে গেছে। এবার মনসা পুজোয় তেমন কেউ আসছেন না, আমাদের আসছেন বলতে আসাম থেকে আমাদের আসছেন, এসেই চলে যাবেন দিকে। দুর্গা পূজাও তো আসতে পারে। প্রতি বছর তো এই দিনটাকে আপনারা বিশেষভাবে পালন করে থাকেন, সবাই হ্যাঁ, আসেন। সে তো অবশ্যই সব নিয়ম কানুন ধরা যেরকম প্রাচীন সময় থেকে হয়ে আসছে, সেই নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। নিয়ম কানুন মেনেই সেই তখন থেকে যেরকম নিয়ম কানুনে পুজো হয়ে আসছে সেই নিয়ম কানুন মেনেই পুজো হচ্ছে। নন্দ উৎসব ও কাদা খেলার মধ্য দিয়ে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে শুরু হলো দুর্গোৎসবের সূচনা। কাঠামো পুজোর মাধ্যমে সূচনা হলো রাজবাড়ির দুর্গাপুজোর কাজের। আজ সকালে শুরু হলো নিয়ম নিষ্ঠার সঙ্গে কাঠামো পূজা। দেখতে অসংখ্য মানুষের ভিড় ছিল। জলপাইগুড়ির রাজবাড়ির 515 বছরে পদার্পণ করলো দুর্গাপূজা। আজ কাঠামো পূজার মাধ্যমে রাজবাড়ির দুর্গাপূজার কাজের সূচনা হয়। মূলত এবছর মনসা পূজা ও রাজবাড়ির দুর্গাপূজার কাঠামো পূজা একই দিনে পড়েছিল। কাঠামো পূজা করার পর অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কাদা খেলা, সাথে নন্দ উৎসবও। এই নন্দ উৎসবকে কেন্দ্র করে অনেক মানুষই এদিন এখানে ভিড় করে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে কাঠামো পূজা অনুষ্ঠিত হয়েছিল। নন্দ উৎসব ও কাদা খেলা রাজবাড়ির একটি ঐতিহ্য, যা আজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দই দেওয়া হয়, তো ওখানে দেওয়া হয় এই কাদা খালের ওখানে। তারপরে এখানে যে ছেলেপেলেরা আছে সেটা নিয়ে খেলে। এই যে কাদা, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ওটা রেখে দেওয়া হবে এবং মা দুর্গার যখন তৈরি হবে তখন ওই কাদাটা বা মাটিটা মায়ের গায়ে এইখানকার বিষয় সব জায়গায় এরকম হয়ে থাকে। এটা যে কি সূচনা বার্তা? কাদা খেলা, কাল তো আমাদের জন্মাষ্টমী গোপাল পূজা হলো, তারপরের দিন আমাদের নন্দ উৎসব হয়। নন্দ উৎসবেই আমাদের কাদা খেলাটা হয়। তো কাদা খেলার যে মাটি, সেই মাটিতে প্রথমে তো আমাদের গোপাল কাদা মাটি দিয়ে খেলানো হয়, তারপরে এখানে ছেলেরা মিলে কাদা খেলা খেলে। ওই মাটি দিয়ে আমাদের দুর্গা মায়ের মূর্তির সূচনা। আজকে যেমন কাল জন্মাষ্টমী ছিল বলে আজকেই পড়েছে, তো আজকেই কাটাম পুজো, দুর্গা পুজো আর সাথে মনসা পুজো আজকে। মানে বলা যেতে পারে যে দুর্গাপূজার সূচনা হয়ে গেল বৈকুণ্ঠপুর রাজবাড়ি। আজকে দুর্গাপূজার সূচনা হয়ে গেল।
বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো অতি প্রাচীন পুজো, 515তম বর্ষ। কালকে রাত্রে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো হয়েছে, আজকে হচ্ছে আমাদের কাঠাম পুজো এবং নন্দোৎসব। যেহেতু জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির বিগ্রহ হচ্ছে বৈকুণ্ঠনাথ, তাকে সামনে রেখেই আমাদের শ্রীকৃষ্ণের পুজোর পরের দিনই নবমীতে নন্দোৎসব করা হয়। সেই নন্দোৎসবের দিন আমাদের এখানে কাঠাম পুজো এবং দধি কাদো খেলা হয়। সেই কাদা খেলাটা যে কাদা খেলা হয় সেই মাটিটাকে আজকে আমরা রেখে দেবো। যেদিনকা পাল মায়ের গায়ে মাটি দেবে সেদিনকাই এই মাটির সাথে মিশিয়েই মায়ের শুভারম্ভর কাজ শুরু হবে। চাপাতা বোঝাই পিকআপ ভ্যান ভয়াবহ দুর্ঘটনার কবলে জলপাইগুড়ির ফাটাপুকুরের জাতীয় সড়কে। ঘটনায় চাঞ্চল্য। দুটো পিকআপ ভ্যানের সংঘর্ষ, সজোরে রেলিংয়ে ধাক্কা মারে চাপাতা বোঝাই বোলেরো পিকআপ ভ্যান। অপর একটি পিকআপ ভ্যানও দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে যায়, যদিও অল্পের জন্য প্রাণে বাঁচে চালক এবং খালাসি। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি পিকআপ ভ্যানকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম ডাইরেক্ট গাড়িটা এসে ঘুরাচ্ছে, টার্নিংটা ঘুরাচ্ছে, ঘুরে এসে ডাইরেক্ট এসে লাগাই দিচ্ছে। তারপরে তারপর তো কি হলো, ওই যে যা হওয়ার তো হচ্ছে, এখানে যে যাচ্ছে আমাদের সামনে। মানে কয়টা গাড়ি ঘটনা? কয়টা গাড়ি ওখানে তো এখন দুটা গাড়ি আছে, এখন কি অল্টারনেট পাতা অল্টারনেট গাড়ি তো একটাই ছিল। মানে দুইটা গাড়ি দুর্ঘটনা হয়েছে। বন্ধ করে দুটা গাড়ি তো আমি দেখিনি। কয়টা গাড়ি তো আছে ওখানে, দুটো দেখা যাচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো বেশিরভাগ এই গাড়িটাই হচ্ছে, একটা গাড়ি। মানে কিসের গাড়ি ছিল এটা? এটা হচ্ছে পিকআপ গাড়ি, পাতা চাপাতা। কি নাম আপনার? আমার জয়ন্ত রায়। বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মাটি গাড়াতে ধৃত এক যুবক। মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশ্বাস কলোনি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে এক যুবককে তল্লাশি করে উদ্ধার হয় 267 গ্রাম ব্রাউন সুগার ও বেশ কিছু নগদ টাকা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আখতার আলী, মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হলো চুরি যাওয়া টোটোর ব্যাটারি, গ্রেপ্তার একজন। মাঝে মধ্যে ফুলবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে চুরি যাচ্ছিল টোটোর ব্যাটারি। এমন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ফুলবাড়ির জটিয়াকালী এলাকার বাসিন্দারা। অবশেষে দ্বারস্থ হয় পুলিশের। অবশেষে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হলো সেই চোর। তার কাছে উদ্ধার হয় দুটি চুরি যাওয়া টোটোর ব্যাটারি। গত 27 এপ্রিল জটিয়াকালীর দীপঙ্কর চক্রবর্তী নামে এক টোটো মালিক ব্যাটারি চুরি সংক্রান্ত একটি অভিযোগ লিখিত আকারে জমা দেন এনজিপি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। দীর্ঘ 4 মাস বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে গত শুক্রবার ফুলবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মেহবুব খান নামে এক দুষ্কৃতীকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া চুরি যাওয়া টোটোর দুটি ব্যাটারি। জানা গেছে ধৃতের বাড়ি জটিয়াকালী এলাকায়। সে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জলপাইগুড়ির এক ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে বিক্ষোভ ও অবরোধ, চাঞ্চল্য হাকিমপাড়াতে। গতকাল রাতে জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় এক ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে উদ্ধার হয় ওই সেন্টারের কর্মী রাহুল ঝাড় মৃতদেহ। পরিবারের অভিযোগ, মানসিক চাপে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন রাহুল। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সেন্টারের মালিক চিকিৎসক কমলেশ বিশ্বাস ও তার স্ত্রীকে। আজ দুপুরে রাহুলের দেহ নিয়ে পরিবার পরিজন ও স্থানীয়রা হাকিমপাড়ার সড়ক অবরোধে বসেন। দীর্ঘক্ষণ চলে অবরোধ। পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযুক্ত চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সরানো হবে না। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়দের তর্কাতর্কি ও বচসা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযুক্ত চিকিৎসকের ফ্ল্যাটে হানা দেয়। তবে ফ্ল্যাট বন্ধ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক দম্পতি তখন উধাও। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেয় পরিবার। এরপর মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। বাবা, আপনার নাম? আমার নাম শঙ্কর ঝা। কি বললো পুলিশ? পুলিশ বলেছে আপনারা বডি নিয়ে যান, আমাদেরকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে আছে আমি ব্যবস্থা নেব। পুলিশ গেছিল, চিকিৎসকের বাড়িতে গেছিল। চিকিৎসকের বাড়িতে গেছে কিন্তু ওনাকে পায়নি। গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে? আশ্বাস দিয়েছে, আমাদেরকে দিয়েছে 2 দিন সময় চেয়ে। ওকে, বলছে আমাদের 2 দিন সময় দেওয়া হোক,
তারপরে অ্যাকিউজ যে আছে কমলেশ বিশ্বাস এবং তার বউ, হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমরা বলছি যে দুদিন যে সময় বলছে তার লিখিত দিতে হবে। আমরা ওনাদের এই বক্তব্য মানছি না। আমরা সব আজকে কী করলাম বলতে, রাস্তা সব ব্লক করেছি, প্রশাসন এসছে, হ্যাঁ, রাস্তা ব্লক করা হয়েছে, যতক্ষণ না বিচার পাচ্ছি, অ্যারেস্ট যতক্ষণ না হচ্ছে আর অ্যাকশনের যতক্ষণ না পাচ্ছি তখন আমরা এখান থেকে বডি নেব। বলছে যে হ্যাঁ আমরা আজকে তো ডায়েরি করা হয়েছে, আমাদের সময় দিতে হবে, দুদিন আমরা বলেছি আমাদের লিখিত দেওয়া হোক, হ্যাঁ, লিখিত দেওয়ার জন্য এখন সেই মানে কাকতি মিনতি করছে, কি করবে না করবে আলোচনা করছে। এখন কি ডিসিশন হয় দেখা যাক। কালকে থেকে আজ অবধি, কালকে ঘটনাটা ঘটেছে, আজ অবধি না ওদের কোনো মাধ্যম, মিডিয়া কারো মাধ্যমে যোগাযোগ, না ডক্টর কমলেশ, না ওনার মিসেস, না ওনার যে পার্টনার আছে রজত ভট্টাচার্য, কেউ কারো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আপনাদের কি মনে হয় এই ঘটনাটা কিভাবে? এই ঘটনাটা আমাদের যেটা মনে হয় এই সুসাইড নয়, সুসাইড করতে বাধ্য করা হয়েছে, ফোর্স করা হয়েছে। রাজবংশী জনপ্রতিনিধিকে অসম্মান থেকে শুরু করে ভোট আসলেই কেন্দ্র ও রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়নের ঢাক বাজানোর তীব্র বিরোধিতা করলেন রাজবংশী ক্ষত্রিয় সমিতি। রবিবার সংগঠনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে করা এক সাংবাদিক সম্মেলনে উল্লিখিত বিষয়গুলি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ধরতি মোহন রায়। বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, শিলিগুড়ি পুর নিগমের একমাত্র রাজবংশী সদস্যকে যেভাবে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে সেই বিষয়টিকে আমরা ভালো চোখে দেখছি না। এছাড়াও ভোট আসলেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গ নিয়ে অনেক বড় বড় কথা বলে, যেগুলো ভোট চলে যাওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আকাশে। একইভাবে রাজ্য সরকার দ্বারা রাজবংশী সমাজের অনেক উন্নয়নের কথা বলা হলেও আদতে আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না। তিনি আরও বলেন, প্রকৃত অর্থের রাজবংশী সমাজের উন্নয়নের জন্য ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং উত্তরবঙ্গে রাজবংশী ভাষায় শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। আজকে আমরা আমাদের রাজবংশী ক্ষত্রিয় সমিতির সদস্য কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো বর্তমান যে পরিস্থিতির উপর বেস করে আমরা রাজবংশী ক্ষত্রিয় সমিতির তরফ থেকে আমরা কয়েকটা কথা সাংবাদিক বন্ধুদের কাছে তুলে ধরতে চাই। সেটা হলো, এই কিছুদিন ধরে আমরা লক্ষ্য করি যে আমাদের রাজবংশী, আমাদের সংগঠনটা যেহেতু রাজবংশী সম্প্রদায়কে নিয়ে, সেখানে আমরা কিছুদিন ধরে বা কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি যে নানানভাবে রাজবংশী সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এগুলো যাতে ভবিষ্যতে না হয় সে কারণে আমাদের কিছু কথা বা আমরা কিছু প্রতিবাদ স্বরূপ আমরা কিছু কথা বলতে চাই। পাশাপাশি আমাদের রাজবংশী সমাজের যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট, এগুলোও বলতে গেলে তেমন কিছুই হচ্ছে না। শুধু লোক দেখানোর মতো অনেকেই অনেক কিছু বলছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো অনেক কথাই বলে, বাস্তবে কিন্তু কিছুই হচ্ছে না। এই সকল কারণেই আমরা আজকে আপনাদের সামনে দু চারটি কথা বলার প্রয়োজন বোধ করছি বলেই আমাদের রাজবংশী সমাজের উন্নয়নের জন্য উভয় সরকার সচেষ্ট হোক, উল্টাপাল্টা বক্তব্য না রেখে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজবংশী ভাষাটাকে বাঁচাতে গেলে রাজবংশী ভাষাকে ৮ম তফসিলিভুক্ত বা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া উচিত। এইটা হলেই রাজবংশী ভাষা বাঁচবে, রাজবংশী স্কুল যা তৈরি হয়েছে সেগুলোও বাঁচবে। আর রাজবংশী স্কুল তৈরি হয়েছে এখন কিছু, কামতাপুরীও স্কুল বোধহয় তৈরি হয়েছে, এবং সেইখানের বিভিন্ন ওই বোর্ডগুলোতে বিভিন্ন দলের কতগুলো লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো ঠিক হয়নি, এটাও আমরা মনে করি। কারণ উপযুক্ত লোক ভাষা একাডেমির মধ্যে রাখা হোক, আর একটাই ভাষা একাডেমি হোক, সেই সঙ্গে সঙ্গে উভয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যেভাবেই হোক আমাদের রাজবংশী সমাজের জন্য বা উত্তরবঙ্গে অন্যান্য রাজবংশী ভাষাভাষীদের জন্য এই ভাষাকে ৮ম তফসিলিভুক্ত করা হোক বা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। এবং সঙ্গে সঙ্গে শুধু প্রাইমারি স্তরে, প্রাথমিক স্কুল স্তরে রাজবংশী ভাষায় পঠন পাঠন না করে প্রয়োজনে এই ভাষাকে বাঁচাতে গেলে স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমান্তরালভাবে সেই শিক্ষার প্রচলন করুক সরকার। আমরা সেই দাবিগুলো রাখছি।
এই কারণেই আমরা আজকে আমাদের রাজবংশী ক্ষত্রিয় সমিতির তরফ থেকে আমরা এই সাংবাদিক সম্মেলনটার আয়োজন করেছি। আপনার নাম আর একটু পরিচয়? আমার নাম ধর্তিমোহন রায়, আমি রাজবংশী ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক। এটা কি অরাজনৈতিক সংগঠন? এটা অরাজনৈতিক, এখানে কোনো দলের কোনো ব্যাপার নাই। আমরা এখানে অনেকে দল এখানে দলের সদস্য থাকতে পারে, কিন্তু আমরা এখানে যারা আসি, যারা কাজটা করি, তারা এটারও আমরা তীব্র প্রতিবাদ। তিনি কেন এই কথাটা বললেন, কি উদ্দেশ্য নিয়ে এই কথা বললেন? নাকি উনি নিজে স্বঘোষিত মহারাজ হয়ে মহারাজের মতোই আচরণ করছেন? আমরা পঞ্চানন বর্মা যাতে ওর ঊর্ধ্বে না থাকে সেটা চিন্তা করছেন, এই কারণে কি বললেন সেটা নিয়েও আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ স্বরূপ আজকের এই আমাদের কনফারেন্স। আগামী দিনে কি লক্ষ্য হবে আপনাদের? আগামী দিনে আমাদের লক্ষ্য, আমরা তো সাধারণত আমরা বিভিন্নভাবে আমরা দাবি দাওয়া পোষণ করি, আপনারা জানেন, এবং অনেক দাবি দেওয়া, যেমন পূর্বে আমরা দাবি দেওয়া করেছিলাম যে রাজবংশী ভাষা একাডেমি করতে হবে এবং রাজবংশী উন্নয়ন বোর্ড করতে হবে। সেগুলো মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তারা সেটা করেছেন। কিন্তু ইদানিংকালে আমরা একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে দুটো ভাষা একাডেমি করা হয়েছে, একটা কামতাপুরী ভাষা একাডেমি, একটা রাজবংশী ভাষা একাডেমি। কিন্তু ভাষা তো একটাই, কেউ এটাকে কামতাপুরী ভাষা বলে, যেহেতু এখনও ভাষাটা অষ্টম তফসিলিভুক্ত হয় নাই। অষ্টম তফসিলিভুক্ত হলে একটা ভাষার একটা নাম হতো, সবাই সেই ভাষাই বলতো, কিন্তু এখনও না হওয়াতে আঞ্চলিক ভেদে কেউ বলে এটা কামতাপুরী ভাষা, কেউ বলে রাজবংশী ভাষা, এবং ফলে দুইটা একাডেমি তৈরি করাতে এই নিজেদের মধ্যে ভাষার উৎকর্ষ সাধন তো হচ্ছেই না, উপরন্তু উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি করে আমাদের রাজবংশী সমাজকে আরও অতলে নিয়ে চলে যাচ্ছে। তা আমরা চাচ্ছি, আমাদের ক্ষত্রিয় সমিতির তরফ থেকে আমরা চাই এই দুইটা ভাষা একাডেমি অবিলম্বে অ্যাবলিশ করা হোক। অ্যাবলিশ করে একটাই মাত্র রাজবংশী উন্নয়নের জন্য, রাজবংশী ভাষা উন্নয়নের জন্য বা কামতাপুরী ভাষা উন্নয়নের জন্য একটাই ভাষা একাডেমি তৈরি করুক সরকার। এইভাবে অপমান করে বা আমাকে করে জোর করে সবার থেকে বের করে দেওয়া হলো, এটা আমরা মনে করছি যে এটা আমাদের রাজবংশী সমাজের প্রতি একটা আঘাত। কারণ একটা সবাই নানান সম্প্রদায়ের লোক থাকতেই পারে, তাই বলে জোর করে তার বক্তব্য থাকছে, তিনি যখন একজন জনপ্রতিনিধি, তার কোনো না কোনো বক্তব্য থাকতে পারে কিংবা কোনো প্রতিবাদও থাকতে পারে, সেটাকে সম্ভবত মেয়র, ডেপুটি মেয়র সেটাকে গুরুত্ব দেননি এবং জোর করেই ওকে ওনার কথা শুনবে না বা ওনাকে অপমানজনকভাবে একটা যাতে ওকে বের করে দেওয়া যায় সেই ব্যবস্থাই আমার মনে হয় ওরা করেছিল। সেই জন্য এটার উপর আমরা একটা তীব্র প্রতিবাদ করছি। আমরা আবার বিশেষভাবে লক্ষ্য করেছি কিছুদিন আগের কথা, অনেক কিছু উল্টাপাল্টা হয়। ভোট আসলে ভোটে যদি সরকার পক্ষই হোক বা যারাই হোক জিততে না পারলে রাজবংশীরা বলে বিশ্বাসঘাতক হয়ে যায়। সেটাও আমাদের রাজবংশী, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের কাছে একটা অপমানজনক মন্তব্য। একটা দলে রাজবংশীও থাকে, অরাজবংশীও থাকে, বিভিন্ন লোকে থাকে, তার জন্য রাজবংশীরা দায়ী হবে কেন? এটা যেমন একটা বাস্তব সত্য, তেমনি এবার আবার এক অদ্ভুত ধরনের কথা আমরা শুনতে পেয়েছি যে রাজবংশীরা হিন্দু না মুসলমান, এগুলো আমরা শুনতে পাচ্ছি। রাজবংশীরা হিন্দু এবং রাজবংশীরা ক্ষত্রিয়, সেটা আমাদের প্রাণপুরুষ বা রাজবংশী সমাজের জনক পঞ্চানন বর্মা নিজে পণ্ডিত সমাজের মধ্যে প্রমাণ করে গেছেন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885।
পথ অবরোধের সামিল ফুলবাড়ি এরিয়া কমিটির সিপিএম কর্মী সমর্থকেরা। এনজিপি সংলগ্ন অম্বিকানগর রেলওয়ে আন্ডারপাসের দ্রুত সংস্কারের দাবিতে প্রতীকী পথ অবরোধে সামিল ফুলবাড়ি এরিয়া কমিটির সিপিএম কর্মী সমর্থকেরা। রবিবার সকালে আন্ডারপাসের সামনে বেহাল রেলওয়ে আন্ডারপাস সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ফুলবাড়ি সিপিআইএম এরিয়া কমিটির সদস্যরা। বেশ কিছুক্ষণ ধরে চলে পথ অবরোধ। পরে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক শাখার উদ্যোগে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সফলভাবে সুসম্পন্ন হলো। জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উৎসব 2025 আজ সম্পন্ন হলো। 15 আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আবৃত্তি, নৃত্য, গান, কুইজ, প্রবন্ধ লেখা, গল্প বলা, নাট্যাংশ পাঠ, পোস্টার তৈরি, যোগাসন ও বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে প্রায় 700-রও বেশি ছাত্রছাত্রী। প্রতিদিনই প্রতিযোগিতার মঞ্চ জমে ওঠে উৎসাহ ও সৃজনশীলতায়। 3 দিনই অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক সুমন সরকার বলেন, প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এটি শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যা তাদের ভবিষ্যতের পথে অনুপ্রেরণা যোগাবে। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে যেমন সহায়ক, তেমনি সমাজকেও সমৃদ্ধ করে। শারদীয়ার 18তম বর্ষে ইয়ং স্টাফের নিবেদন কাল্পনিক মন্দির। জলপাইগুড়ি তালমা হাটের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি ইয়ং স্টাফ এবছর তাদের দুর্গাপুজোর 18তম বর্ষে পা দিল। রবিবার অনুষ্ঠিত হলো তাদের খুঁটি পূজা। এদিন স্থানীয় পুরোহিত অত্যন্ত নিয়ম নিষ্ঠা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পূজার সমস্ত রীতি সম্পন্ন করেন। ক্লাবের প্রায় সমস্ত সদস্য উপস্থিত থেকে পূজার শুভ সূচনা করেন। প্রসঙ্গত, গত বছর অযোধ্যার রাম মন্দিরের আদলে তাদের থিম ব্যাপক সাড়া ফেলেছিল দর্শনার্থীদের মধ্যে। এবছর ক্লাবের পক্ষ থেকে থিম ঘোষণা করা হয়েছে কাল্পনিক মন্দির। উদ্যোক্তাদের দাবি, এই অভিনব কল্পনা শক্তির প্রকাশ দর্শকদের নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং যথেষ্ট আনন্দ দেবে। ক্লাবের প্রেসিডেন্ট সঞ্জয় দত্ত বলেন, এই বছর আমাদের বাজেট প্রায় 7 লক্ষ টাকা। স্থানীয় শিল্পীদের সহযোগিতায় আমরা সম্পূর্ণভাবে কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করছি। প্রথমেই আমরা স্থানীয় শিল্পীদের হাতের তৈরি জিনিসকেই অগ্রাধিকার দিচ্ছি। গত বছর যেমন রাম মন্দিরের থিম দর্শকদের মন কেড়েছিল, এবছরও আমরা আশা রাখি আমাদের এই নতুন কল্পনা স্থানীয় ও দূরের দর্শনার্থীদের সমানভাবে আকৃষ্ট করবে। উল্লেখ্য, প্রতি বছরই তালমা হাটের ইয়ং স্টাফ দুর্গাপূজা তাদের সৃজনশীলতা ও অভিনব থিমের জন্য আলোচনায় আসে। শহরের পাশাপাশি জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমান এই প্যান্ডেলে। এই বছরের কাল্পনিক মন্দির থিমও সেই ধারাকে আরো সমৃদ্ধ করবে বলেই বিশ্বাস উদ্যোক্তাদের। আমি আমাদের এই ক্লাবের হচ্ছে প্রেসিডেন্ট। কি আপনাদের কি কমিটি, ক্লাবের নাম কি? আমাদের রাখাল দেবী ইয়ং স্টাফ। কি করছেন এবার? আজকে তো কি পুজো হলো? আমাদের এবার 18তম পুজো। এর আগের বছর আমরা করেছিলাম হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দির। তো এবার আমরা একটা কাল্পনিক মন্দিরের আশা রেখেছি। এখন কতদূর সুন্দরভাবে কতখানি ফুটিয়ে ওঠে সেটাই দেখার। বললাম যে গত বছর কতটা মানুষের ধরা পেয়েছে? আমরা পারিপার্শ্বিক আমাদের যে গ্রামের মধ্যেকার সকলের মধ্যে খুব উদ্দীপনা পেয়েছি, এটাকে কেটে দে। হ্যাঁ, এবার আশা রাখছি যে মানুষ আশাহত হবে না। কিরকম থাকছে প্যান্ডেল, মানে ভেতরে যাওয়ার? এবার ইনডোর সিস্টেম থাকছে, ভেতরে আমাদের মা থাকবেন, বাইরে থেকে ভেতরে প্রবেশ। এটাই আমরা এবার প্রথম করছি। কিরকম বাজেট রয়েছে? বাজেট দেখুন, এবার আমাদের তো অষ্টমী এবং নবমীতে আমাদের প্রোগ্রাম রাখার চিন্তা ভাবনা রয়েছে। অষ্টমীতে বাউল থাকবে, নবমীতে হচ্ছে অর্কেস্ট্রা। তো এই সমস্ত নিয়ে এবং আলোকসজ্জা নিয়ে তাও আমাদের অ্যাপ্রক্স 6.5-7 লাখ টাকার মতন বাজেটে। আজকে কি হলো? আজকে আমরা খুঁটি পুজো করলাম। আমাদের খুঁটি পুজো আরো আগেই করা হয়, কিন্তু এবার একটু দেরি হয়ে গেল। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, দর্শনার্থীদের বলবো যে তারা যেন অবশ্যই আসে এবং এর আগের বার যেরকম আমাদেরকে সাড়া দিয়েছে, এবারও আমরা তাদের কাছে সেটাই আশা রাখি। আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারাই প্রতিবারই আমরা করি।
মাল ব্লকের বাগড়াকোটে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো খেলা হবে দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে মাল ব্লকের বাগড়াকোটেও জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো খেলা হবে দিবস। শনিবার 16 আগস্ট বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় মাল ব্লক যুব কল্যাণ দপ্তর ও মাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাগড়াকোটে এই কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফুটবল। এদিন এই মাঠে মহিলা এবং পুরুষ দুটি ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়, যা দেখতে ভিড় করেন অজস্র জনতা। উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, মাল ব্লকের জয়েন্ট বিডিও, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতবর সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, বাগড়াকোট অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, সেলিনা ছেত্রী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব। আয়োজকেরা জানিয়েছেন, এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজকে সুস্থ সবল করে তোলা, যুব শক্তিকে সঠিক পথে উদ্বুদ্ধ করা এবং খেলাধুলার মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়া। ওই দিন অতিথিরা এক বাক্যে স্বীকার করেন, খেলা হবে দিবস এখন শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বাংলার মানুষের উৎসব। খেলাধুলার মধ্যে দিয়ে সমাজের অগ্রগতি ও প্রজন্মের মানসিক শারীরিক উন্নয়ন সম্ভব, এই বার্তাই ছড়িয়ে দিল বাগড়াকোটে খেলা হবে দিবস উদযাপনের দিন। এদিন বিজয়ী এবং পরাজিত দুই দলকেই ট্রফি ও আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মন্ত্রী বুলুচিক বড়াইক। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী জানান, এই দিবস সাধারণ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। এর থেকে নতুনতর প্রতিভার খোঁজ পাওয়া যাবে। আমাদের সর্বপ্রথম তো আপনাদেরকে নমস্কার, আপনার টোটাল যত দর্শকবৃন্দ আছে সবাইকে নমস্কার। আজকে আমাদের বাগড়াকোটে মাল ব্লকে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতে অন্তর্গতে আপনার এই যে ভানু ময়দানে আজকে খেলা দিবসের উপলক্ষে সুশ্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে আজকে যে আদেশ দিয়েছিলেন খেলা হবে দিবস মানাইতে, বিডিও অফিসের তত্ত্বাবধানে আজকে আমরা ভানু ময়দানে এই খেলা করলাম। এই খেলার মধ্যে দুইটা খেলা আমরা করেছি। সেটার মধ্যে প্রথম খেলা হয়েছিল লেডিসদের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত ভার্সেস বাগড়াকোট হাই স্কুল, আর দ্বিতীয় গেম হয়েছিল বুফা ইউনাইটেড ক্লাব ভার্সেস বাগড়াকোট আক্রমণ এফসি। এই দুটি খেলায় কারা জয়ী হলো? আচ্ছা, একটার মধ্যে হইল জয় আক্রমণ বয়েজ বিডিআর বস্তি, আর দ্বিতীয়তে বাগড়াকোট হায়ার সেকেন্ডারি মহিলারা বিজয় হইলেন। কেমন রেসপন্স পেলেন এই প্রথমবার এখানে? এত ভালো রেসপন্স ছিল, এত এক্সাইটেড ছিল সবাই, যত পাবলিক আসছিলেন আপনারা দেখতে পাচ্ছেন তখন কত যে ভিড় ছিল এখানে, মানে আপনি বলে আমরা পাচ্ছি না। আর সবাই খুশি, আমাদের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ লোক খুশি এই যে আমরা যেটা আজকে কাজ করেছি। আর এটা আমাদের টুর্নামেন্ট ছিল বলে একটা টিম আমরা আজকে তৈরি করে রাখছিলাম ফাইনাল খেলার জন্য। আজকে দিদির আদেশে খেলা হবে দিবসের মধ্যে এই ফাইনাল করতে পারলাম। কারা কারা উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ট্রাইবাল মিনিস্টার শ্রীমান বুলুচিক বড়াইক, আর সাথে আমাদের সহকারী সভাপতি সুশীল কুমার প্রসাদ, আর আমাদের জয়েন্ট বিডিও সাহেব, আমাদের দুইজনই জেলা পরিষদ মেম্বার কর্মদক্ষরা পূর্ণিমা টাকরিমা আলী, সলিনা ছেত্রী, আর উপস্থিত ছিলেন স্টিফন। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গোর্খা সম্প্রদায়কে এক সুতোয় বাঁধার দাবিতে সরব পশ্চিম ডুয়ার্সের গোর্খা সম্প্রদায়। গোর্খা সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বাঁধা এবং গোর্খা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড পুনর্গঠনের দাবিতে সরব পশ্চিম ডুয়ার্সের গোর্খা সম্প্রদায়। গোর্খা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড পুনর্গঠন এবং সমাজকর্মে যুক্ত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বোর্ডে অন্তর্ভুক্ত করার দাবি, পাশাপাশি পশ্চিম ডুয়ার্সের গোর্খা সম্প্রদায় মানুষকে এক সুতায় বাঁধতে রবিবার মাল ব্লকের ওতলাবাড়ির ডিপোপাড়ার ইউনিয়ন ক্লাবে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত
প্রান্ত থেকে আগত গোর্খা সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে একজোট হয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। নাগরাকাটা, চালসা, মালবাজার, বাগরাকোট, এলেনবাড়ি ও ওদলাবাড়ি সহ একাধিক এলাকার সংগঠনের নেতা কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিন ধরে গোর্খা সম্প্রদায়ের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষত গোর্খা কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড 2022 সালে তৎকালীন সভাপতির পদত্যাগের পর থেকে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সংগঠনের সভাপতি সাগুন মোক্তান বলেন, তৃণমূল সরকার বিভিন্ন জনজাতির জন্য বোর্ড গঠন করলেও আদিবাসী বোর্ড এখনো সক্রিয়, কিন্তু গোর্খা বোর্ড সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। শুধু রাজনৈতিক লোকেদের দিয়ে বোর্ড গঠিত হলে কোনো কাজ হয় না। সমাজে যারা সক্রিয় এবং জনমানসে গ্রহণযোগ্য তাদের বোর্ডে অন্তর্ভুক্ত করতে হবে। বক্তারা অভিযোগ করেন, পশ্চিম ডুয়ার্সে বসবাসকারী গোর্খারা বহু বছর ধরে নানা দিক থেকে অবহেলিত। আমরা সম্মিলিত উন্নয়ন চাই, কিন্তু দাবি মানা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, জানান সংগঠনের সভাপতি। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বোর্ড পুনর্গঠন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে গোর্খা সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার, সরকারি চাকরিতে সংরক্ষণ, নেপালি ভাষা ও সাহিত্য একাডেমি গঠন, জাতিগত জনগণনার বাস্তবায়ন এবং গোর্খাদের সাংস্কৃতিক ঐক্য रखा। जैसे दार्जिलिंग में तामांग बोर्ड है, मैं तामांग बोर्ड यहाँ भी चाहिए, नेवार बोर्ड भी चाहिए, भुजल बोर्ड भी चाहिए, गुरुंग बोर्ड भी चाहिए, आमी दमाई बोर्ड भी चाहिए। सभी बोर्ड, शेरपा हो, लाखपा हो, भुटिया हो, धीमाल हो, कोई भी बोर्ड हो, क्षेत्रीय बाउंड, खास हितकारी, सभी बोर्ड हमें 14 का बोर्ड चाहिए। अगर उसको मिलता है तो हमें ऐसा भेदभाव नहीं होना चाहिए, भेदभाव नहीं चलेगा। को जितने भी गोरखा है, अगर आपको पता नहीं कि आप गोरखाओं में बहुत सारे उपजात हैं, थर है, वो जाते हैं, अगर आपको पता नहीं है तो आपके ऑफिस में कोई बंदा तो गोरखा का काम कर रहा होगा या सामाजिक संगठन, तो उससे पूछिए देने से पहले, आपसे पूछिए। पत्रकार को भी तो पता है कि हमारा जात में जैसे गुरुंग में बहुत सारे घोले घोड़ते, हमारे सामाजिक संगठन और आपके ऑफिस में कोई गोरखा कैंडिडेट तो बात कर काम तो कर रहा होगा, उनसे पूछिए, हमसे संपर्क करें, हमसे भी कुछ बातें करें। ये चीज़ हमारा नेपाली भाषा, जैसे बांग्ला भाषा सबसे ऊपर आएगा, ध्यान से सुनेगा, बांग्ला भाषा ऊपर आएगा। उसके बाद देवनागरी का मतलब होता है नेपाली और हिंदी का एक ही लिपि है, देवनागरी लिपि है, उस लिपि में आएगा। उसके बाद आएगा उर्दू, आए सादरी, बिहारी और क्या नाम है मारवाड़ी, और सब तो ये हिंदी भाषा समझते हैं। नेल्सन मंडेला ने ये चीज़ बोला था, जब देवनागरी लिपि में होना चाहिए हमारा नाम है। आज का मुद्दा ये है, बोर्ड का मुद्दा ये है, हमारे राजनीतिक क्षेत्र में भी हमारा नुमाइंदा की टीएमसी करने वाला हो, बीजेपी करने वाला, कांग्रेस वाला, सबको बराबर मौका होना चाहिए। हमने भी खून बहाए है, समर्पण दिया है, तो उस पार्टी से हमारे बंदों को भी कदर होना चाहिए, हमारे बिरादरी को कदर। मुक्तान है আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের এক ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তাল জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া। সেন্টারের মালিকের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ নিয়ে পথ অবরোধে শামিল মৃতের পরিবার পরিজন। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পূজা এবছর 515 বছরে পদার্পণ করলো। আজ মনসা পূজার সাথে সাথে কাঠামো পূজার মাধ্যমে শুরু হলো রাজবাড়ির দুর্গা পূজার সূচনা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।